সদ্য স্বাধীন বিধ্বস্ত বাংলাদেশ। ৭.৫ কোটি মানুষের অনাহার আর অভুক্ত থাকার ঘটনা ছিল নিয়মিত। মোস্তফা কামাল সেই সময়ের টগবগে এক তরুণ। সাইকেলের আবদার পূরণ না হওয়ায় বাবার সাথে অভিমান করে বেরিয়ে আসেন বাড়ি থেকে। কিন্তু ৫ দশক পর সেই অভিমানই যে একদিন হয়ে উঠবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম এক গল্প, সে কথা কেই বা জানত। লজিং মাস্টারি থেকে মুদি দোকান, তারপর তেল, লবণ আর নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসা করতে করতে গড়ে তোলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বর্তমানে তার হাতে গড়া ৫৪টি কারখানায় কাজের সুযোগ হয়েছে ৫০,০০০ মানুষের। খাদ্যপণ্য থেকে এভিয়েশন, লজিস্টিক্স সহ নানা খাতে বিস্তৃত করেছেন ব্যবসা, যার বার্ষিক বিক্রির পরিমাণ $৩০০ কোটি উপরে। অদম্য এই উদ্যোক্তাকে নিয়েই চ্যানেল 24-এর বিশেষ এই আয়োজন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24-এর বিশেষ আয়োজন টক উইথ বিলিয়নিয়ার্স অনুষ্ঠানে। এই আয়োজনে আমরা এমন কয়েকজন ব্যবসায়ী বা উদ্যোক্তার সাথে কথা বলছি যারা একেবারে শূন্য থেকে তাদের উদ্যোগ শুরু করেছেন, ব্যবসা শুরু করেছেন, নানান চড়াই উতরাই পার হয়ে লম্বা সময় পর এক অনন্য জায়গায় উচ্চতায় পৌঁছে গিয়েছেন। তাদেরকে এখন বাংলাদেশের মানুষ এবং বিশ্বের বহু মানুষ অনুসরণ করেন। তাদের এই গল্পগুলো কেমন, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যেই বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে সেইগুলো মোকাবেলা করে তারা কিভাবে এত উঁচুতে পৌঁছলেন এবং আগামীর বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তাদের পরিকল্পনা বা চিন্তাভাবনা কি, সেই গল্পগুলো শুনবো। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল আজ আমাদের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও স্বাগতম। আপনার গল্প তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনেছি। এখনও যেই গল্পটা সবচেয়ে বেশি আমাদের মাথায়, যে আপনার ছোটোবেলায় একটা সাইকেলের আবদার ছিল, সেই সাইকেলটা আপনি পাননি এবং সেই কারণে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন। এই গল্পটা যদি আরেকবার একটু শোনাতেন আমাদেরকে। বাবা তখন মাত্র সদ্য স্বাধীনতার পরে রিটায়ার হয়ে গেছে, মানে পেনশনের সামান্য টাকা ছিল। তো আমি যখন ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হলাম তখন আমার বাড়ি থেকে মানে সিওড়া কলেজ, তো সিওড়া কলেজ অলমোস্ট 7 মাইল, প্রায় 10 কিলোমিটারের মতো। এত দূর হেঁটে যাওয়া, বিশেষ করে আমার একটু পায়েও অসুবিধা ছিল, আর বিশেষ করে বর্ষার সময় আসা যাওয়া, এবং শীতকালে তো সন্ধ্যা হয়ে যেত, রাত্রে যখন আসি তখন সন্ধ্যার খাওয়া সবাই খেত। এই সমস্ত বিষয় বাবাকে খুব অনুরোধ করলাম যে আমাকে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য। যাই হোক, বাবার তো আমার আবদার, কিন্তু বাবা মাত্র সামান্য পেনশনের টাকা, আমাদের অভাবের সংসার, সামর্থ্য ছিল না। তখন ওখান থেকে ছেড়ে আসে আমি যাত্রাবাড়িতে একটা লজিং নিয়ে। তো ওই যাত্রাবাড়ি থেকে ধরুন 4 আনা দিয়া গুলিস্তান যেতাম। গুলিস্তান থেকে কোনোদিন পায়ে হেঁটে, বাকিটুকু কখনো আবার গুলিস্তান থেকে চকবাজার আবার ওই রিক্সা শেয়ার করে ডাকতো একজন করে। তো ওইভাবে যা চাকরি করছি, সেটাও অনেক দুরূহ ব্যাপার। এত দূর থেকে যা ক্লাস করে আবার যায় ওই লজিংটা ঠিক রাখা। কখনো কি মনে হয় নাই যে আচ্ছা ঠিক আছে, বাবার উপর অভিমান করে চলে এসেছি, আবার বরং বাবার কাছেই ফিরে যাই? আমাদের উদ্দেশ্য ছিল কোনোরকম একটা চাকরি করা। তো ফিরে গেলে তো আমার সেখানে আমাদের যে ক্ষুদ্র সামান্য জমিন আছে, এটা তো দিয়া আমাদের চলা যাবে না। আসলে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমার জীবনের ইয়াটা কিছু একটা করতে হবে। পরিবারকে, বাবা মাকে, ভাই বোনদেরকে একটু 4টা ডাল ভাত খাওয়ানো এবং যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই চিন্তাটা, প্রেরণাটা আমাকে খুব বেশি পীড়া দিত। আপনি বিভিন্ন সময় এখনও বলেন যে নিজেকেই পরিচয় দেন ভাবে যে আপনি তো তেল নুনের ব্যবসায়ী। এটা কেমন লাগে এখনও যখন মানে ওই সময়ের কথা চিন্তা করেন? আজ এত বড় হয়েছেন কিন্তু তারপরে এই কথাগুলো আপনি বলেন। কেরোসিন তেল, আবার লবণটাই ছিল মানুষের মূল। কেরোসিন তেল সন্ধ্যার পরে একটু কুপি জ্বালাতে হবে, আর একটু লবণ হলে মানুষ লবণ দিয়েই কাঁচামরিচ এটা সেটা দিয়া সেটা ভাত খাবে। তরি তরকারির কথা খুব একটা আমাদের দেশে যারা ধরেন ভালো ধনী সম্পদের লোক ছাড়া কন্টিনিউয়াস তরি তরকারি দিয়া পাক শাক করে খাওয়ার লোক তখন আমার গ্রামে খুবই কম ছিল। একদম রিয়েল ইন্টেরিয়র থেকে আমরা উঠে আসা ভাই। তো তখন ওই যে বললাম ঢালুয়া থেকে কেরোসিন তেল এনে একদিন
মাথায় করে 16 কেজি আয়না বিক্রি করলাম, ওখানেও কিছু পয়সা পাওয়া গেলো। অ্যাকচুয়ালি তেল নুনের গল্পটা আমার জীবনের ওখান থেকে শুরু হওয়া। এরপরে তো অনেক চড়াই উতরাই শেষে আপনি আস্তে আস্তে চড়াই উতরাই বলতে কি, তখন ইন্ডাস্ট্রিও দিলেন একটা সময়। প্রথম ইন্ডাস্ট্রির গল্পটা যদি বলতেন। ইন্ডাস্ট্রি বলতে ব্যবসা তো এভাবে আসা যায় না। তখন ধরুন মৌলভীবাজারে চাকরি করতাম, তখন তো ছিল স্বাধীনতার পরে লাইসেন্স পারমিট ছিল, সমস্ত তিব্বত, কোহিনুর, নাবিস্কো এদের লাইসেন্স পারমিট যারা পাইতো ওই সেকেন্ড বিক্রি করতো। থার্ড হয়ে আমরা ট্রলি দিয়া ওই তেজগাঁ থেকে নিয়ে আসা এখানে কিছু বিক্রি করতাম। বলেন যে শিল্পে কীভাবে আসছি, আমি চাকরিও করছি তেল চিনি আটা ময়দার ওনার দোকানে, আর আমার উনি নিজেরও ওই যে তখন রেশনের তেল ছিল, আমরা তখন খুব ভোরে উঠা আমাদের পুলিশ সেনাবাহিনীর আর্মির রেশনের তেল বিক্রি হতো, এগুলো আবার ওদের তো পুরো লাগতো না, ওরা নিয়ে আসতো, আমরা ওগুলো কিনে নিতাম, কিনে নিয়ে ওখানে একটা মার্জিন হতো। এইভাবে আসলে ব্যবসার কোনো এটা কোনো সঠিক গতিপথ এখন এগুলো বললে এগুলো খুবই হাস্যস্কর। এই দোকানদারি করতে করতে যেহেতু তেল নুন জানি, ভাবলাম যে বাংলাদেশের 100% ইম্পোর্ট হয়ে আসে তেলটা। তার আগে তো PL 480 আমেরিকান সয়াবিন এই সেই এগুলো আসতো, তারপরে এই 100% ইম্পোর্ট হয়ে আসে। তো এটাকে যদি কোনো একটা রিফাইন ফ্যাক্টরি করা যায়, ওইটার থেকে আর কি আপনার তখন আমরা আমাদের তো ব্যাংক লোন দেয় না, টাকা ব্যাংকের টাকা কীভাবে হবে, কোন ব্যাংক টাকা দেবে ওনার কথা পরে ওনারা সাবিঙ্কু থেকে যখন আমরা একটা প্রাথমিক সম্মতিপত্র নেওয়া, বিনিয়োগ বোর্ড থেকে পারমিশন নেওয়া, তারপরে আমরা ধরেন ওই যে এই ছোট্ট ফ্যাক্টরিটা দিলে বোধহয় 150 থেকে 200 টন ক্যাপাসিটির একটা ফার্ম অয়েল করলাম। পরে আবার ওটাকে আবার কনভার্ট করে সয়াবিনও কিছু আনলাম। কনভার্ট নো, এটা দুইটা পোর্শন ছিল, একটা ফার্ম আর একটা সয়াবিন। সয়াবিনটা দিলে আরও বেশি পয়সা লাগে, আমি আর ওটাতে যাই না, ফার্ম অয়েল দিয়ে শুরু করলাম। ওটা দিয়া 1989 সনে এই প্রথম যাত্রা শুরু করা। এরপর থেকে তো এখনকার গল্প আমরা অনেকেই জানি। আমি একটা বিরতি নিয়ে তারপরে আপনার পরের গল্পগুলো শুনতে চাই। দর্শক, বিশেষ আয়োজন টক উইথ বিলিয়নিয়ার্স দেখছেন। ছোট একটা বিরতির সময় হচ্ছে, সাথেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা চ্যানেল 24-এর বিশেষ আয়োজন টক উইথ বিলিয়নিয়ার্স দেখছেন। আমরা আজকে কথা বলছি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামালের সাথে। আবারও স্বাগত জানাচ্ছি। বর্তমানে আপনার 54টা কারখানা, 50,000-এর বেশি মানুষ কাজ করে, বার্ষিক টার্নওভার যদি দেখি কয়েক বিলিয়ন ডলার। আমরা যেহেতু অনুষ্ঠানটা ওইভাবেই নাম দিয়েছি টক উইথ বিলিয়নিয়ার্স, নিশ্চয়ই আপনার মনে আছে যে প্রথম কখন আপনি বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হলেন, বা আপনার বার্ষিক বিক্রি বলি, আমদানি রপ্তানি মিলে সেই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। দেখেন, মানে মিলিয়ন বা সব বিলিয়ন এটা চিন্তা করে তো আর আমরা ব্যবসা করি না। আমরা যখন ধরুন এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস আমরা করে যাচ্ছি। আমরা এই ব্যবসায় শুধু বিলিয়ন আপনি বলছেন, আমরা অনেকবার লসও করছি। ধরেন আমাদের এই শুরু করার পরে 89, 97, 2007 এগুলোতে কিন্তু অনেক টালমোটাইল গেছে ওয়ার্ল্ড এবং বাংলাদেশের প্রেক্ষাপটে। যাই হোক, এবং ডিভ্যালুয়েশনের পরে আমার যদি আগে ধরেন 300 মিলিয়ন হয়, এটা এখন হয়ে যাচ্ছে 600 মিলিয়ন, বা 600 যার মিলিয়ন থাকে তার হয়ে যাচ্ছে এখন 1.2 বিলিয়ন ডলার। এই বিলিয়নিয়ারটাকে আমরা খুব মুখ্যভাবে দেখি না, আমরা দেখি আসলে কিভাবে আমাদের এটাকে ব্যবসা বাণিজ্যকে আরও আগায় নিয়ে যাও, আরও কীভাবে সাস্টেনেবল করা, সুসংগঠিত করা, আরও কীভাবে কর্মসংস্থান করা, শিল্পের ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজগুলো করা। বিলিয়নটা কিন্তু এইভাবে আসা যায় শব্দটা, বাট বিষয়টা হলো আপনি যখনই কোনো মানে বড় ফ্যাক্টরি, হালকা মাঝারি বা একটু হেভি ফ্যাক্টরি বা কেমিক্যাল ফ্যাক্টরি করেন, সেখানে এগুলো কিন্তু পুঁজি ঘন। আমরা শ্রম ঘন চাই, সাথে সাথে কিছু কিছু ফ্যাক্টরি আছে, শিল্প আছে, সেগুলো থেকে খুব পুঁজি ঘন। তো পুঁজি ঘন এগুলো পেতেও আমাদেরকে ধরুন অনেক ব্যাগ পেতে হচ্ছে, বা আমাদের সে সামর্থ্যের বাইরেও সেগুলোর জন্য কিন্তু আপনি যেভাবে বললেন অনেক ছড়াই উত্তরায় পার হইয়া আমাদেরকে নিজেদেরকে প্রুভ করতে হয়েছে। এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস। আকাশে যখন বিমান উড়ে এটা থামা যাবে না, আনটিল দ্য নেক্সট ল্যান্ডিং। তো এইভাবে একজন উদ্যোক্তা বলেন, একজন ব্যবসায়ী বলেন, একজন কর্মজীবী বলেন, তার তো টার্গেট থাকে যে হাইয়েস্ট পোস্টটা। 90 সালে প্রথম যখন ছোট একটা রিফাইনারি দিয়ে শুরু করলেন, কখনো কি ভেবেছিলেন যে পরের 34 বছর অর্থাৎ 2024-এ এসে আপনার ফ্যাক্টরির সংখ্যা 54 হবে? না, আমি বলছি এটা কখনোই ভাবি না। আমি তো বলছি ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড, একটার পর একটা করা। এটা হলো, এটার পরে ওইটার সাথে ওই যে বললাম ফার্ম অয়েল করছি, তারপরে সোয়াবিন যোগ দিলাম, তারপরে ওই যে ডালডা যেটা বলে মার্জারিন ওটা করলাম, তারপরে ওটা করতে অনেক কার্টুন লাগে, কার্টুন ফ্যাক্টরি করছি। ক্ষুদ্র জিনিস, এগুলো ক্ষুদ্র।
তো এই ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই ধরেন তারপরে আটা ময়দা, ফ্লাওয়ার মিল, ডাল মিল। ব্র্যান্ডের নামটা ফ্রেশ কেন? আমি মেঘনা নদীর পারে, যার জন্য মেঘনা গ্রুপ, মেঘনা ভেজিটেবল প্রথম শুরু করছি। ফ্রেশটা আমি যখন 80-র দশকে ইম্পোর্ট করতাম, ধরেন 1985-86-তে দুধ ইম্পোর্ট হতো, তখন নেদারল্যান্ডের এক ভদ্রলোক ছিল আমার এই বন্ধু মানুষ পরবর্তীতে। তো আমি নেদারল্যান্ডে ওর কাছে গিয়ে বললাম, দেখো আমি একটু প্যাকিং করতে চাই, বাট ভেরি হাইজেনিক, তো এটা বাংলাদেশের মানুষ কনসেপ্ট অ্যাকসেপ্ট করবে কি না, হয়তো প্রথম দিকে খুব অসুবিধা হবে, বাট কস্ট রিডাকশান, তোমার দেশে চললে ইউরোপে চলবে না কেন, আমরা সেটাকে আমি বিজ্ঞাপন হিসেবে দেবো। তো যাই হোক, তখন সে আমাকে ওই ফ্রেশ নামটা সেই বললো, এটা আমার আরেক কাস্টমার সাউথ আফ্রিকায় আছে, আর যেহেতু মিল্কটা করবা, মিল্কটা ফ্রেশটা নাম হলে মানুষের কাছে হবে, আর তুমি তো মিল্ক তো আমরা তোমাদেরকে ফ্রেশে দিচ্ছি। এই যে এতগুলো ফ্যাক্টরি, এখন এত মানুষের কর্মসংস্থান, এত এত কর্মকাণ্ড, বড় ধরনের একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এইটাকে আপনি সবসময় নজর রাখতে পারেন? না, এটার জন্য আমার তো ইনফ্রাস্ট্রাকচার আছে, তারপরেও ধরেন আমার ওই একটা ক্রনিক্যাল ডিজিটের মতো হয়ে গেছে, প্রচুর ইমেল, হোয়াটসঅ্যাপ, এই যে ধরেন প্রযুক্তি আমাদেরকে অনেক সহযোগিতা করছে, যেখানে থাকি ইমিডিয়েট ইনস্ট্রাকশান দেওয়া বা তাকে কিছু বলা। আর ধরেন ফ্যাক্টরিতে সবসময় কাজ চলে, ফ্যাক্টরিতে আমি প্রতি শুক্র শনি ফ্যাক্টরি থাকি, ধরেন ফ্যাক্টরিতেও নতুন ফ্যাক্টরি না করলেও এই যে এতগুলো ফ্যাক্টরি আছে, মডিফিকেশান, আপগ্রেডেশন, এগুলার রিনোভেশন, এগুলা এক্সপানশান, এগুলো তো কন্টিনিউয়াস ওয়ার্ক। এই যে এগুলো করতে গিয়ে তো নিশ্চয়ই ফ্যামিলিকে পর্যাপ্ত সময় আপনি সবসময় দিতে পারেননি, তাদের দিক থেকে কোনো অভিযোগ ছিল না? না, এটা তো অভিযোগ আছে, এটা আপনার অভিযোগ থাকবে, কারণ আমার স্ত্রী বা ছেলে মেয়েদেরকে, ছোটো আমার মেয়ে, প্রথম মেয়ে দুইটা যখন আমি এখানে ফার্স্ট ধরেন ফ্যাক্টরি শুরু করি 87-88-তে, যখন আমি ল্যান্ড ডেভেলপমেন্ট শুরু করি, তা আমার দুই মেয়েকে আমি শুক্রবারে নিয়ে আসতাম, বা তখন তো রবিবার ছিল, রোববারে নিয়ে আসতাম। তো সকালে নিয়ে আসতাম, তখন তো ওরা দুপুরে টিফিন বাড়িতে খাওয়া নিয়ে আসতাম, ওদের খাওয়ায়া নিচে ছিল হোগলা, উপরে একটা টিন দিয়ে 4টা রড দিয়ে রাখতাম, কারণ তখন আমি কিছুই করে নেই, তখন কীভাবে মাটি কাটতেছে, ওই আপনার লেক হচ্ছে, বাউন্ডারি ওয়াল হচ্ছে, বা জমির ইয়া হচ্ছে, তো তখন থেকে ওদেরকে আমি নিয়ে আসতাম, তারপরে আবার সন্ধ্যার সময় নিয়ে যেতাম। বাট আমি জুন জুলাইতে নিয়ে যেতাম প্রতি বছর, যখন ওদের জুন ডিসেম্বর, আমার কাজ এবং ওদেরকে নিয়ে ঘোরা, ওইটা আমি একদম ওরা ছোটোবেলার থেকে আমি একসাথে নিয়ে যেতাম। তাই আমার বিদেশে কিছু কাজ আছে, কাজ তো থাকেই সবসময়, যখন যে দেশে কাজ থাকে তখন ওই দেশে কাজ করতাম, আর প্লাস ওদেরকে একদম দুবাসী দিয়ে দিতাম, ওরা ঘুরে নিয়ে আসতো। এই যে আপনারা যখন ব্যবসা শুরু করছেন, তখন তো বাংলাদেশের আরও অনেক ব্যবসার অপরচুনিটি তৈরি হচ্ছিল, পোশাক খাত একটা, স্টিল মিলেও তখন বড় বড় বিনিয়োগ আসছিল, কিন্তু আপনি আপনার যে জায়গাগুলো ভোগ্যপণ্য বা এই জায়গাগুলোতে নিজেকে মোটামুটিভাবে সেই সময়ে কেন্দ্রীভূত রেখেছেন, কেন অন্য জায়গাগুলোতে যাননি? আমি আরও একটা বিরতি নিয়ে এই উত্তরটা জানতে চাই আপনার কাছে। দর্শক, আপনারা চ্যানেল 24-এর বিশেষ আয়োজন টক উইথ বিলিয়নিয়ার্স দেখছেন। আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা চ্যানেল 24-এর বিশেষ আয়োজন টক উইথ বিলিয়নিয়ার্স দেখছেন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জনাব মুস্তফা কামাল আমাদের আজকের অতিথি। আবারও স্বাগত জানাচ্ছি। আমি বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম যে আরও অনেক জায়গায় তো ব্যবসা বিস্তৃত করার আপনার সুযোগ ছিল, বিশেষ করে শুরুর দিকটায় পোশাক খাত ছিল, স্টিল ছিল, কিন্তু আপনি ভোগ্যপণ্যের দিকে বেশি নজর দিয়েছেন। এটার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ ছিল কিনা? আমারও একটা ন্যাক ছিল যে এটাই বোধহয় ইজি, কারণ এটা বা মানুষ খাবেই, লাভ হোক লস হোক, এটাকে আমি, আর এটাগুলো আসলে এসেনশিয়াল আইটেমের মধ্যে এটা পড়ে, এটাও একটা ইয়া ছিল। আর বললাম যে এখানে আমি চাকরি করছি, ওটাও উনিও সেই তেল চিনির ব্যবসা করতেন, অভিজ্ঞতা সব মিলে, আর এটা মানুষের খুব হাহাকার অভাব দেখছি গ্রামে। তা আমি ভাবলাম যে এখানে যদি কোনো কিছু আমার ভ্যালু অ্যাড করা যায়। যেহেতু আমরা প্রায় শতভাগ আমদানি নির্ভর, সাপ্লাই চেনের একটা ঝুঁকি থাকে, বিদেশে দাম বেড়ে গেলে আমাদের দেশেও একটা বড় ধরনের প্রভাব পড়ে। এই ক্রাইসিসগুলো কিভাবে ম্যানেজ করেন, বা এটা ম্যানেজ করার ক্ষেত্রে আপনার আসলে দক্ষতার জায়গাটা কোথায়? পৃথিবীর বিভিন্ন দেশেই সরকারের কাছে এসেনশিয়াল আইটেম, সরকারের কাছে একটা বাফার মজুদ থাকে। ইভেন আপনি চায়না বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন। তো বাংলাদেশে আমাদের এই স্বাধীনতার পরে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ছিলও না, আর আমাদেরও ছিল না। আমরা ধরেন এই যে কোনো ক্রাইসিসে, আল্লাহর রহমতে বাংলাদেশে এমন কোনো ক্রাইসিস হয় নাই যেটা একবার পেঁয়াজ হয়েছে। দেখছেন আপনি পেঁয়াজ, যদিও আমি ব্যবসা করি না, প্লেনে করে প্রথম মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমি প্রথম 30 টন মাল প্লেনে করে নিয়ে আসছি, বাকিটা আপনার কন্টেনারে আনছি হাওবার। তো আমাদের এটা ধরেন এখানে কোনো কিছু কোনো বাফার নাই, যেমন তেল, চিনি বা চালের ক্ষেত্রে কিছুটা আছে।
তো এটা কিন্তু আমাদের এই যে কয়জন এখানে যোগ্যপূর্ণ ব্যবসায়ী আছে তারা কিন্তু কন্টিনিউয়াস সরবরাহ করে আসছে। এখন তো আপনি $3 বিলিয়ন উপরে আপনার অভ্যন্তরীণ বাজারে বিক্রি, আলহামদুলিল্লাহ, এবং নিশ্চয়ই সামনে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে আপনি এখন যে অবদান রাখছেন, আরও বেশি অবদান আগামীতে রাখবেন, আপনার পরিকল্পনা আমরা সেটা দেখছি। এটা যদি একটু শেয়ার করতেন, কি করতে চান আগামীতে? সেটাই স্বাদ আছে, সাধ্য নাই। তো আমরা ধরেন এখন $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট চিন্তা আমি আপনাদের বললাম যে আমরা করছি এখন। তো আরও দুই একটা আছে, সেগুলো সবগুলো বড় বড়, সেগুলো $কয়েক বিলিয়ন। যদি সেটা করতে পারি, কারণ $কয়েক বিলিয়ন একটা ব্যবসা করতে গেলে প্রথমত আপনার প্রযুক্তি সম্বন্ধে জানতে হবে, আর ফিজিবিলিটি গ্লোবাল। এখন এমন না যে শুধু বাংলাদেশের জন্য আমি করব, এটা করলে বাংলাদেশ বিকজ অফ আপনার ধরেন ট্যারিফের জন্য সব কিছুতে সরকার ইচ্ছা করলে অনেক উচ্চ মূল্যে ডিউটি রাখতে পারবে না। তখন আমাকে গ্লোবাল প্লেয়ারদের সাথে কম্পিটিশন করে আমাকে চলতে হবে। আর বৃহৎ শিল্পে গেলে সেখানে শুধু আভ্যন্তরীণ বাজার না, সেখানে আশেপাশের বাজারকেও আপনাকে খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনার কাছে? হ্যাঁ, আমরা তো আসলে প্রতিনিয়তই চ্যালেঞ্জের মধ্যে আছি, বাট কখনো চ্যালেঞ্জটা ঘূর্ণিঝড়টা যদি কোনো টর্নেডোতে পরিণত হয় তখন আমাদেরকে আরেকটু বেশি ব্যাক পেতে হয়, কষ্ট করতে হয়। ওই যেটা বললেন আমাদেরকে, এই যে হঠাৎ করে যেমন ধরেন এখন আমাদের একটা বড় ডেভ্যালুয়েশন হলো, আবার আরেকটা হলো। তো এইগুলোতে আমাদের যে সমস্ত লং টার্ম লোন আছে বা আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল বলেন, বা আমি সরাসরি লস না বললেও ওয়ার্কিং ক্যাপিটালটা আমাদের কমে আসছে। লাস্ট 12 বছরে আপনার যে গ্রোথটা, আগের সময়টাতে অত বেশি গ্রোথ ছিল না, এই সময় টার্নিং পয়েন্টটা কোথায় ছিল? প্রতি বছর 3-4টা করে দেখছেন, অনেকবারে আমি একসাথে 4-5টা করে উদ্বোধন করছি একসাথে সাইমালটেনিয়াসলি। এখন ধরেন ওই যে বললাম আরও বৃহৎ পরিকল্পনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো এই গেলে ধরেন যে এইভাবে, যেমন ওই যে জাহাজ কিনলাম অনেকগুলা, তো জাহাজ তো এখন 24টা জাহাজ, তো এটা তো একদিনে হয়ে ওঠে নাই। তো 2010 থেকে শুরু করলাম। এই বছর ধরেন ওই করোনার সময় আমি 4টা জাহাজ নিয়েছি, যেটা খুব ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে, যে 4টা জাহাজ 66,000 মেট্রিক টন ক্যাপাসিটি, 100 মিলিয়ন দিয়া, যেটার দাম এখন 160 মিলিয়ন। তো ওটা তো আমি একটা ঝুঁকি নিয়েছি। কিছু কিছু আছে একটু ওটা ঝুঁকিও নিয়ে নিই, হয়তো ওই আনপড়া আদমির মতো, ঠিক আছে এটা বোধহয় মনে করছি এটাই বোধহয় রাইট টাইম। রাইট। নতুন প্রজন্ম তো অনেকেই ব্যবসায় আসছে, তাদের সামনে এক ধরনের চ্যালেঞ্জ, আপনি একরকম চ্যালেঞ্জ ফেস করে আসছেন, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী? পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। আপনাকে পরিশ্রম করতে হবে। তবে আমাদের আমলের পরিশ্রম আর এখানকার পরিশ্রমে অনেক ভিন্নতা আছে। আমি তো বলি, আমরাই বই পড়ছি, আমার আগের এক ইয়াতে বলছি যে আমাদের বড় ভাইদের বই কিনা ক্লাস 4 থেকে 5 উঠছি, 6 থেকে 7 উঠছি, ওই যে থুতু দিয়া পাতা উল্টাতেও পাতার অর্ধেক নাই। আর তোমরা এখন, আমরা লাইব্রেরিতে গিয়ে পুরান বই কিনতাম, তো তোমরা এখন হার্ভার্ড, MIT, অক্সফোর্ডে চলে যেতে পারছো ইন্টারনেটে। তো এখন পৃথিবীতে তোমাদের জন্য অনেক সহজ, তোমাদেরকে অনেক আগাইতে হবে, বিশেষ করে বাংলাদেশি এন্টারপ্রেনারদেরকে, আমাদের ইয়াংদেরকে অনেক বেশি আগাইতে হবে। কারণ আমাদের দুর্ভাগ্য, আমরা পাকিস্তানের দ্বারা শোষিত হইয়া আমরা আসলে অনেক পরে স্বাধীন হয়েছি। আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নাই, ছোট্ট দেশ, আমাদের 18 কোটি লোক সংখ্যা। তো ওই দৃষ্টিকোণ থেকে পরিশ্রম করতে হবে। এবং এখন বড় সৌভাগ্য যেটা, স্কুল কলেজ বিশেষ করে আমাদেরকে যুগ উপযোগী লেখাপড়া করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো চ্যানেল 24-এর বিশেষ আয়োজন টক উইথ বিলিয়নিয়ার্স। ভালো থাকবেন সবাই।